নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। আজ শোনাতে চলেছি উপন্যাসটির ষষ্ঠ পর্ব। 1930 সালের কাহিনী শেষ হয়ে এল। আমার দুর্ধর্ষ তত্ত্বজ্ঞানী পিতা ও অভিজ্ঞা মাতা এই দুই তরুণ তরুণীর প্রণয়লীলার কোনো খবরই রাখেন না। কোনো সন্দেহ তাদের হয়নি। তারা খবর পেলেন 11 বছরের একটা মেয়ের কাছ থেকে। স্বামীর অসুখের কোনো স্থিরতা নেই, ওর মেজাজ অনুসারে তা কমে বাড়ে। যখন মনোযোগ আকর্ষণের সময় হয় তখন ওলটপালট কথা বেড়ে ওঠে। সেদিন আমরা সকলে অর্থাৎ ভাই বোনেদের নিয়ে লেকে বেড়াচ্ছি। ওরা ছুটোছুটি খেলছে। আমরা দুজনেই একটা ঝোপের পাশে বসে আছি, নূতন লেকটার উত্তর দিকে। সন্ধ্যা হয়ে এসেছে, লোকজন বিশেষ কেউ নেই। আমার মনে পড়ে না শান্তি আমাদের সঙ্গে সেদিন ছিল কিনা। আমরা দুজনে কাছাকাছি বসে আছি। নীরব অন্ধকার মাখানো আকাশ আমাদের ঘিরে আছে। সামনের তরঙ্গহীন নিথর জলে, পিছনের বাতির আলোতে আমাদের যুগল ছায়া দীর্ঘীকৃত। চারিদিক নিস্তব্ধ, আমার মনও শান্ত। এক আশ্চর্য প্রশান্তিতে আমি আবিষ্ট। ও কিন্তু চঞ্চল, অস্থির, ধৈর্যহারা। হঠাৎ ও আমার উরু স্পর্শ করল। না না মির্জা, না। কেন না? তুমি আমার হবে না? আমাকে তোমার ভালো লাগছে না? হবে না মির্জা, হবে না। ওরা কখনো রাজি হবেন না। সে কি, ওরা তো তোমায় আমাকে দিয়েই দিয়েছেন। বেচারাও একেবারে আমাদের বুঝতে পারে না। আমাদের সংস্কার, ধর্ম, আচার, ব্যবহার ও যতই শুনুক বুঝতে পারে না। ও আমাকেও বুঝতে পারে না। ছেড়ে দাও মির্জা, আমার ভয় করছে। কখনোই তোমাকে ছাড়ব না, কখনোই নয়, এই জীবনে নয়। এমন সময় হঠাৎ একটা চেঁচামেচি, কে যেন ডাকলো। আমরা ছুটে গিয়ে দেখি সাবি মাটিতে লুটোপুটি খাচ্ছে, চিৎকার করে আবোল তাবোল বকছে। মির্জা তাকে তুলে এনে বড় লেকের পাশে একটা বেঞ্চিতে শুইয়ে দিল। আমি ওর মাথায় গায়ে হাত বুলিয়ে ওকে শান্ত করতে চেষ্টা করছি। আস্তে আস্তে চাঁদ উঠছে, চাঁদের ছায়া পড়েছে লেকের জলে। সাবি ছটফট করছে, ইউক্লিড দা, তুমি আমার কাছে বসো, আমাকে একটু আদর করো। মির্জা এগিয়ে এলো। কি কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে? সে ওর কপালের উপর একটা ছোট্ট চুমু খেল। সাবি বলছে, এবার দিদিকে আদর করো, করো করো। ও উন্মত্তের মতো হয়ে উঠেছে। আহ সাবি, চুপ কর, কি পাগলামি হচ্ছে। আমি যত থামাতে চাই ও বারবার জেদ করছে। মির্জাও এই সুযোগ ছাড়তে রাজি নয়। আচ্ছা আচ্ছা করছি, এই বলেও আমাকে জড়িয়ে ধরে একটু বাড়াবাড়ি করে ফেলল। কিন্তু সাবি সেই মুহূর্তে আবার চিৎকার করতে লাগলো, কি করেছো তুমি দিদিকে, কি করেছো? যতই বোঝাই, কিছু না, কোথায় কি, এই তো মির্জা তোর পাশে দাঁড়িয়ে আছে, তা সে থামবেই না। অনেকক্ষণ গল্প করে ওকে থামাচ্ছি, ভোলাচ্ছি, আর আমার বুকের ভেতর কাঁপতে শুরু করেছে। প্রেমের অমৃতকে ছাপিয়ে ভয়ের বিষ আমার সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, আমাকে বিষধর ছোবল মেরেছে। আমরা গাড়িতে উঠলাম। মির্জার কোনো চিন্তা ভাবনা নেই, ও কল্পনাও করতে পারেনি কি ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বাড়ি এসে পৌঁছলাম। সাবি গাড়িতে চুপ করেছিল। আমি ভাবছি ও হয়তো ভুলেই গেছে, অসুস্থ তো। মির্জা গাড়ি থেকে নেমে নিচের ঘরে চলে গেল, আমি উপরে। এদিক থেকে ওদিক থেকে বাবা মার গলা পাচ্ছি, আর আমার বুকের ভিতর কেঁপে কেঁপে উঠছে। পরে যখন এই সময়ের কথা ভেবেছি, তখন মনে হয়েছে সেদিনের আনন্দের সঙ্গে ভয় কি ওতপ্রোত হয়েই না মিশেছিল, এক মুহূর্তের জন্য ছাড়েনি। সত্যি কি আশ্চর্য, চোখ রাঙানো ভয় দেখানো সমাজে আমরা বাস করতুম। ঘণ্টাখানেকও হবে না মা এসে আমার ঘরে ঢুকলেন। রু, ছাতে চলো। মার মুখ গম্ভীর, গলা কাঁপছে। আমরা ছাদে এলাম। তারা ভরা ঠান্ডা রাত। আমার এখন আর তত ভয় নেই। পারবো,
আমি হয়তো মার সঙ্গে কথা বলতে পারবো। স্বামীর কাছে এসব কি শুনলাম রূপ? আমি তো বিশ্বাস করতে পারছি না। ছাদে একটা বড় তক্তপোষ আছে, মা তার উপর বসেছেন, দু হাত দিয়ে হাঁটু জড়িয়ে। মার চুল খোলা পড়ে আছে, মুখের উপর চাঁদের আলো পড়ছে। মাকে দেবতার মতো দেখাচ্ছে। মার বয়সই বা কত? আমার চেয়ে মাত্র 16 বছরের বড়। আমরা আস্তে আস্তে বন্ধুর মতো হয়ে উঠছি। মা বললেন, সব আমাকে খুলে বলো। আমি খাটের উপর উপুর হয়ে মার পায়ের উপর মাথা রাখলাম। মা, 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 বলো রু, বলো, তুমি ওকে কি বিয়ে করতে চাও? গুরুত্বপূর্ণ সময়েও আমার অনেক সময় লঘু কথা মনে পড়ত। আমি ভাবছি এবার তো আমার নিজ মুখে বলতে হবে যে আমি ওকে বিয়ে করতে চাই। কি লজ্জার কথা! ছোটবেলার ঘটনার মতো হবে। ছোট থেকে শুনে আসছি বিয়ের কথাটাই খুব লজ্জার ব্যাপার। যার বিয়ে সে কোনো কথা বলতে পারে না, মাথা নিচু করে থাকে লজ্জায়। আমি ভাবতাম বিয়ের কথাতেই যখন এত লজ্জা, তখন বিয়েটা করে কি করে? লজ্জায় মরে যায় না কেন? তারপর ঠাকুমার সঙ্গে এক বিয়ে বাড়িতে গিয়ে সারাদিন ছিলাম। কোণে খুব চটপটে, নিজেই সবাইকে বসাচ্ছে, আপ্যায়ন করছে, আলমারি খুলে গয়না দেখাচ্ছে। লজ্জার চিহ্ন মাত্র দেখলুম না। ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা, কোণে তো লজ্জা করছে না? ঠাকুমাও খুব বিরক্ত। বেলজ্জা বেহায়া মেয়ে মানুষ। আজ আজ ঠাকুমা থাকলে? মা বলছেন, বলো রু, বলো, সত্যি তুমি চাও কিনা? যদি তুমি চাও তাহলে ওরই সঙ্গে নিশ্চয়ই তোমার বিয়ে দেব। আমি আমার মেয়েকে মনে মনেও দ্বিচারিণী হতে দেব না। আমি মার পায়ে মাথা রেখে বললুম, হ্যাঁ মা, আমি চাই, চাই। আমি ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। তাই নাকি? মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আচ্ছা, তাই হবে। আমি অনেকক্ষণ মার কোলে শুয়ে রইলাম। আকাশের নিচে রাত্রের শীতল স্পর্শ মার স্নেহের মতোই আমাকে জড়িয়ে ধরেছিল। আমার মন শান্ত, শান্ত। চারদিকে কি নীরব প্রগাঢ় শান্তি। আমার এতদিনের এত আশঙ্কা ধুয়ে মুছে গেল এক মুহূর্তে। আমার অনেক আগেই মাকে বলা উচিত ছিল। আমি মাকে সম্পূর্ণ ভুল বুঝেছিলাম। মা তো একবারও বললেন না ওকে ভালোবাসা আমার পাপ হয়েছে। আর স্বামী যদি সবটা বলেও থাকে, তাও তো কিছু বললেন না। অনেকক্ষণ পরেই মা বললেন, তুই তোর ঘরে চলে যা রু, আজ আর নিচে যাস নে, আমি তোর ঘরে খাবার নিয়ে আসব। সে রাত্রে ওর সঙ্গে আর দেখা হলো না। ও সেদিন পিয়ানোও বাজালো না। নিচে পিয়ানো বাজালে আমি মনে এবং শরীরেও, অর্থাৎ আমার চেতনার পর্বে পর্বে মিলনের গভীর আনন্দ অনুভব করতাম। এক একদিন আমার মনে হতো ওর সঙ্গে যদি আমার দেখা নাও হয়, শুধু সুরের মধ্যে ওর অস্তিত্বের খবর ভেসে আসে, সেও তো যথেষ্ট। সেদিন রাতে কেবল মনে হতে লাগলো ওকে আমি এত ভয়ের কথা বলেছি, কিন্তু আজ বলতে পারলাম না, ভয় নাহি, ভয় নাহি। কাল সকালে মা হয়তো ওকে প্রথম বলবেন। বিনিদ্র চোখে অনেক রাত অবধি আমি বিবাহ রাত্রির উৎসবের দিবা স্বপ্ন দেখতে লাগলাম। আমি ওকে দেখছি আলপনা দেওয়া পিঁড়ির উপর দাঁড়িয়ে আছে, গরদের ধুতি চাদর পরে, চন্দন চর্চিত নীল কলেবর, পীত বসনে বনমালী। নীল কলেবর যতই ভালো হোক, তার চেয়ে শ্বেত কলেবরই বেশি ভালো। ওকে কি যজ্ঞোপবীত পরানো হবে? না, তা কি করে হবে? আর শুভ দৃষ্টির সময় যখন চাদরটা মাথার উপর দিয়ে দেবে, আমাদের তখন শ্রীমতী মালবিকা অর্থাৎ মালা দেবী, যিনি হিংসায় মরে যাবেন বা এখনই যাচ্ছেন, কারণ তিনি ইতিমধ্যে একবার ঠোঁট বাঁকিয়ে আমাকে বলেছেন, কচ দেবযানী অভিযান কেমন চলছে? তিনি বললেন, ইঁচড়ে পাকা মেয়েটি তো শুভ দৃষ্টি আগেই সেরে নিয়েছে। আর রানু, আমার স্কুলের বন্ধু রানু, সে বিস্ফারিত চোখে আমায় বলবে,
তুই শেষ পর্যন্ত লাভ ম্যারেজ করলি? তোর তো খুব সাহস। সকলের কথা আমার মনে পড়ছে। মিলু কি বলবে, দিদিমা কি বলবেন, আরাধনা। আমার মনে হচ্ছে সকলেই খুশি হবে, কেউই আমাকে নিন্দে করবে না। সব ছাপিয়ে নিচে ওর ঘুমন্ত মুখটা চোখে ভেসে উঠছে। বেচারা এখনো কিছু জানে না ওর ইচ্ছা পূর্ণ হবে। ও আমাকে এত করে চায়, আমরা কখনো 4-5 মিনিটের বেশি কাছাকাছি হতেই পারি না। এখন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। কিন্তু বাবা মাকে ছেড়ে থাকতে পারবো তো? তা থাকতে হবেই বা কেন? ও তো এখানেই থাকবে বলেছে। বাহ, ও যাই বলুক, ওদের দেশেও যেতে হবে নিশ্চয়ই। ওর মাকে আমি দেখব না? ওর বোনকে? ওর দেশে যাবার কথায় আমার প্রিন্সেপ ঘাটের কথা মনে পড়ল। একবার রবীন্দ্রনাথ বিলেতে যাবেন, তাকে বিদায় অভিনন্দন যাকে বলা হতো সি অফ করার জন্য আমরা গিয়েছিলাম। সেদিনের কথাটা মনে এলো। কিরকম প্রকাণ্ড জাহাজ! এবার ভয় টয় কেটে গেছে। লজ্জা, দারুণ লজ্জায় আমার কান ঝাঝা করছে। তাকে তো বলতে হবে। কে বলবে? আমিই বলবো। কখন? যখন উনি কলকাতায় আসবেন। প্রায় 1 বছর উনি বিদেশে। রাত্রি গভীর হচ্ছে। আধো ঘুমে আধো জাগায় আমি স্যাঠেয়ার জাহাজটাকে দেখতে পাচ্ছি। দুধারে তটরেখার ভিতর দিয়ে সরু জলপথে এগিয়ে চলেছে দুলে দুলে। এটা সুইচ ক্যানাল। ওধারে ভূমধ্য সাগরের নীল জলরাশি। সেদিকে যেতে যেতে জাহাজটা ময়ূরপঙ্খী হয়ে গেছে। পরের দিন মার মুখ দেখে আমার বুক কেঁপে উঠল। মার চোখ ফোলা, স্বর গম্ভীর। মা কি সারা রাত ঘুমোননি? রু, তুমি আজ নিচে নেমো না, তোমার ঘরেই থাকো। কারোর সঙ্গে কথা বলো না, শান্তি ছুটকি কারোর সঙ্গেই নয়। আমি আসছি একটু পরে। আমি স্তম্ভিত দাঁড়িয়ে রইলাম। কি হলো আবার? আমার হাত পা ঝিমঝিম করতে লাগলো। দাঁড়িয়ে থাকা অসম্ভব। আমি রাত্রের বিছানাতেই আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে মা 1 গ্লাস দুধ নিয়ে ঘরে ঢুকলেন। এটা খেয়ে নাও, তোমার সঙ্গে কথা আছে। আমি দুধ খেতে ভালোবাসি না, একেবারে নয়, কিন্তু এখন বিনা প্রতিবাদে মেনে নিলাম। মা আমার পাশে খাটে বসে খুব কঠিন স্বরে আমাকে বললেন, তোমার বাবা আমাকে খুব ভালো করে খোঁজ নিতে বলেছেন তোমরা কতদূর পর্যন্ত গিয়েছ। আমি ভাবছি, সাবি বা শান্তি কেউই বানিয়ে মিছে কথা বলবে না। শান্তি যদিও বানিয়ে গল্প করতে পারে, সাবি কখনো বলবে না। আমরা ভাই বোনেরা মিছে কথা বলি না। মা বলে দিয়েছেন, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। আমরা তো দূরে কোথাও যাইনি, ওখানেই তো ছিলাম। মা আবার বললেন, বলো বলো, কথার উত্তর দাও, কতদূর পর্যন্ত গেছো তোমরা? মার প্রশ্ন আমার ঠিক মতো হৃদয়ঙ্গম হয়নি। আমি বললাম, তুমি ওদের জিজ্ঞাসা করো না, লেকে থেকে অন্য কোথাও দূরে যাইনি আমরা। মা নিশ্চিন্ত হলেন, আমার অজ্ঞতায় খুশি হলেন। অনেকক্ষণ আমরা চুপ করে আছি। নিচে বাচ্চাদের কোলাহল শোনা যাচ্ছে। জাগ্রত বাড়িতে রোজকার স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে, কিন্তু তার সঙ্গে আমাদের যেন কোনো যোগ নেই। এই মুহূর্তে আমি আর মা যেন অনেক দূরে, অন্য জগতে, অন্য কোনো সময় চলে গেছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পরে মা বললেন, রূপ, সত্যি কথা বলো, মির্জা তোমায় কি কি করেছে? আমি বালিশে মুখ গুজলাম। আমি এসব প্রশ্নের উত্তর দেব না, কিছুতে না, নয়তো মিথ্যা কথা বলবো। কি করে আমি সত্য কথা বলবো? তাহলে সব তোর দোষ হবে। শুধু ওরই কি দোষ? আমার দোষও কম নয়, একটুও কম নয়। ওর এখানে মা নেই, বাবা নেই, কেউ নেই, পরের বাড়িতে আছে। এখানে আমার বাবাই ওর সব। এখন তিনিও যদি বিরূপ হয়ে যান, ও কোথায় যাবে? মা বললেন, রু, ওঠো, মুখ তোলো, আমার দিকে তাকাও। মার স্বর কঠিন, স্নেহলেশ শূন্য। আমি মুখ তুলেছি, কিন্তু মার দিকে তাকাতে পারছি না। মার চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা? আমার মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না।
অত সুন্দর জিনিস পাওয়ার জন্য এত নিচে নামতে হবে কেন? তুমি কথা বলছো না কেন রূপ? তুমি আমার দিকে তাকাচ্ছই বা না কেন? তোমার মুখ এমন কালো হয়ে গেছে কেন? কোথায় আমার তেজস্বিনী সত্যবাদিনী মেয়ে যে মিথ্যার সঙ্গে কখনো আপোষ করে না? আজ তার এই দশা কেন? ছি, অপরাধের ভারে তোমার মাথা নিচু হয়ে গেছে, হেও আমায় দেখতে হলো। মার গলা ধরে এসেছে। আমি জানি মা যা বলছেন তা সত্য, কিন্তু যত অন্যায় হোক আমি মিথ্যা কথাই বলবো। ওকে কখনো বিপদে ফেলবো না। বলো রূপ, ও তোমাকে চুমু খেয়েছে? হ্যাঁ। কোথায়? এইবার মনে পড়ে গেছে একটা নিরাপদ উত্তর দিতে হবে। কপালে। শুধু এই? হ্যাঁ। তোমরা কোনো গন্ধর্ব বিবাহ টিবাহ করনি তো? সে আবার কি? কেন, গন্ধর্ব বিবাহ কি তুমি জানো না? মালা বদল, আংটি বদল বা ওই রকম কিছু? না মা, ওসব কথা আমাদের মনেই হয়নি। পরে বুঝতে পেরেছি মা ভাবছিলেন ওরকম একটা কিছু হয়ে থাকলে মার পক্ষে আমাদের সাহায্য করা সহজ হবে। দেখো রু, আমি তোমাকে যা বলেছিলাম তা পারলাম না। তোমার বাবা কিছুতে রাজি হলেন না। আমি কাঁপছি। মা আমার গায়ের উপর হাত রাখলেন। শান্ত হও। কেন মা? কেন মা? তোমার বাবা বলেছেন ওদের আমরা কিছু জানি না, ওদের বংশ জানি না, ওর বাপ কেমন, ঠাকুরদা কেমন কে জানে। ওর হয়তো কোনো খারাপ অসুখও থাকতে পারে। আমি অবাক হয়ে গেছি। এ আবার কি অদ্ভুত কথা! মা, আজ প্রায় 1 বছরও আমাদের এখানে আছে, একদিনের জন্য জ্বর পর্যন্ত হয়নি। ওর অসুখ হবে কেন? সে অসুখ নয়, সেসব অনেক কথা ও তোমার দরকার নেই জেনে। তুমি তো জানো না ফরাসিরা কিরকম খারাপ লোক হয়, একেবারে অসভ্য। কিন্তু ও তো ফরাসি নয়। ওই একই হলো, ওদের সভ্যতাটা ফরাসি সভ্যতা। ফরাসি সভ্যতা খারাপ হবে কেন? সমস্ত ইউরোপীয়ই তো ফরাসিদের অনুকরণ করে। করে করে কি উন্নতি হয়েছে? ইউরোপের উন্নতি হয়নি। আরে সে কথা নয়, ওদের জীবনটা কি তা তো তুই জানিস না। বড় হলে মোপাসার গল্পগুলি পড়লে বুঝতে পারবি। স্বামী স্ত্রীতে বিশ্বস্ততা নেই, এই ওকে ক্রমাগত ঠকাচ্ছে, একজনকে বিয়ে করছে আর একজনের সঙ্গে চলে যাচ্ছে। ওরকম একটা বিশ্রী সমাজে তুই বাঁচতে পারবি না। আমি মোপাসার গল্প পড়েছি। নেকলেস কিছুই খারাপ না। আরে না না, কত গল্প আছে। আর তোর বাবা যা সব বললেন, ভয়ে আমার হাত পা গুটিয়ে যায়। এ কখনো ভালো হবে না রু। মা গো, কি করব রু? উনি বলেছেন এ বিষয়ে আমি যদি জোর করি তাহলে উনি মরে যাবেন। তুমি ওকে মেরে ফেলতে চাও? তুমি ওকে একটুও ভালোবাসো না? ওই ছেলেটাই তোমার এত আপন হলো? আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মনে বাবার অসুখের কথায় কোনো দুশ্চিন্তা আসছে না, বরং রাগ হচ্ছে। এই অসুখের ভয় দেখিয়েই মাকে উনি সর্বদা নিজের মতে নিয়ে আসেন। আর কি কারো ব্লাড প্রেশার হতে পারে না? আমার কেন ব্লাড প্রেশার হয় না? হে ভগবান, আমার এখনই ব্লাড প্রেশার হোক। মা বলছেন, রু, তুমি যদি এ নিয়ে বাড়াবাড়ি করো তাহলে ওর স্ট্রোক হয়ে যেতে পারে। সেটা কি তুমি চাও? নিজেকে সামলে নাও। যা চাওয়া যায় তার সব কি পাওয়া যায়? জানি না আমার ঘন্টা মিনিট কোথা দিয়ে কেমন করে কাটল। দুপুরবেলা মা এলেন। রু, ওঠো, মির্জা চলে যাচ্ছে। ও বলেছে যাওয়ার আগে ও তোকে একটি বার দেখতে চায়। আমি উঠতে পারছি না। আমার শরীরের সমস্ত হাড় যেন গুঁড়ো হয়ে গেছে। আমি কি করে উঠে দাঁড়াবো? রু, ওঠ ওঠ, ও নিচে রোদে দাঁড়িয়ে আছে। তুই ওপরে বারান্দায় দাঁড়াবি। তোর বাবা রাজি হয়েছেন, ও শুধু তোকে একবার দেখেই চলে যাবে। এই 1972 সালে যখন আমি আবার 1930 সালে প্রবেশ করলাম, তখন আবার ঠিক সেই 18 সেপ্টেম্বরের অবস্থা হলো। আবার আমার হাড় গুঁড়িয়ে গেল, বুকে মোচড় দিতে লাগলো। কি আশ্চর্য! আমি জানতামই না 43 বছর ধরে আমার সত্তার একটা অংশ 1930 সালে স্থির দাঁড়িয়ে আছে। অজঃ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে।
আজ সে শরীর নেই, কিন্তু সে আছে, সেই আছে, সে অমৃতা। আমি বারান্দার মাঝখানের ফাঁকটার কাছে দাঁড়িয়েছি, ও নিচে দাঁড়িয়েছে, মাধবীলতাটার অল্প ছায়ার মুখের ওপর পড়েছে, সেই যন্ত্রণাকাতর মুখ আমার দিকে তুলে আছে। মনে হচ্ছে ওকে যেন কেউ আগুনের শলা দিয়ে বিঁধছে। আমি আজ পর্যন্ত কারো মুখে অমন যন্ত্রণার চিহ্ন দেখিনি। ও হাত তুলে আমায় নমস্কার করল। বিদায়। না না মির্জা, না। আর ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম ওকে তো বলা হলো না। কতবার ভেবেছি এইবারে বলবো, কিন্তু বলাই হলো না, আর কোনো দিনও বলা হবে না। তারপর আমার কিছু স্পষ্ট মনে পড়ে না। আমার ধারণা মা আমাকে শুইয়ে দিয়েছিলেন, পরে শুনেছি আমি পড়ে গিয়েছিলাম। আশ্চর্য নয়, আমার হাড়গুলোই যে নড়বড়ে হয়ে গিয়েছিল। যখন আমার জ্ঞান হলো, দেখি আমার ঘরের পাশের সরু বারান্দা, যেটা মির্জার ঘরের সামনের সরু গলির ওপর, সেখানে শুয়ে আছি। মা আমার মাথায় জল দিচ্ছেন, আর তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি বলছেন, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। কি করি আমি, কি করি এখন? মির্জা চলে গেছে। কোথায় গেল কে জানে? কে আমাকে বলবে? আমার সঙ্গে কারো দেখা হচ্ছে না। মা আমাকে বেরোতে দিচ্ছেন না। আমার শোকাহত মূর্তিটা সকলের সামনে থেকে আড়াল করে রাখতে চান। লোকে যে হাসবে। আমি শরবত ছাড়া কিছু খাই না, খাওয়া অসম্ভব। মা তো ছোটখাটো ডাক্তার বললেই হয়, মাও জোর করেন না। মা বলেন, দুঃখ শোক রাগ এর যে কোনো অবস্থায় শরীরে বিষ হয়, তখন জলীয় কিছু খেলেই যথেষ্ট। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় সাবিকে ডেকে জিজ্ঞাসা করি যাওয়ার সময় ওকে কিছু বলে গেছে কিনা। আবার ভাবি, না থাক, ও ছেলে মানুষ, ওর সামনে এই যে কাণ্ডটা হলো, এটাই যথেষ্ট অন্যায় হয়েছে। এরকমটা না হওয়াই উচিত ছিল। তাছাড়া ওকে আর বলবই বাকি। পরে শুনেছি ও বলেছিল, কি করলে সাবি, হে কি করলে? স্বামী বেচারা কেঁদে কেঁদে বলেছে, আমি বুঝতে পারিনি ইউক্লিডদা, আমি বুঝতে পারিনি তোমার এত কষ্ট হবে, দিদির এত কষ্ট হবে। কদিন পরে কি জানি একটা সন্ধ্যা দেখতে পাচ্ছি। বাইরে তখনও ম্লান আলো আছে, ঘরের ভিতর অন্ধকার। এক কোণে নীল বাতি, ঢাকনা পরানো। বেশিরভাগ দরজা বন্ধ। আমাকে বন্দি করা হয়নি, লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। হঠাৎ দরজা ফাঁক করে একজনকে ঢুকলো। তার কথাগুলো মনে আছে, কিন্তু তার মুখটা আমি দেখতে পাচ্ছি না। তার শাড়ির বের দেওয়া পা দুটো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। সে কে? কাকিমা, না শান্তি, না চাপা পিসি, না অন্য কেউ? সে আমার বিছানার কাছে এসে দাঁড়ালো। দেখো রু, পালাবার চেষ্টা করো না। যেন তুমি এখনো নাবালিকা। তুমি যদি পালাও, তোমাকে তো ধরে আনা হবেই। অবশ্য তোমার আর কোনো ক্ষতি হবে না, কিন্তু ওকে জেলে দেওয়া হবে। সে কোনো ভদ্রলোকের জেল নয়, চোর ডাকাতের সঙ্গে থাকতে হবে। হাফ প্যান্ট পরিয়ে ওকে দিয়ে পাথর ভাঙাবে। কেন তোমরা আমাকে শাসাচ্ছ? আমি বালিশে মুখ গুজে আছি। কি নিরুপায়, আমি কি নিরুপায়! আমি কি কোথাও যাচ্ছি? আমি তো এই ঘরে একলা পড়ে আছি। এত বাক্য যন্ত্রণার দরকার কি? তোমার ভালোর জন্যই বলছি। বেশ দু একটা দিন কেটে গেছে। আমার সবচেয়ে কষ্ট এই, ওকে কোনো কথা বলা হলো না। কত কথা বলার ছিল, এ জীবনে আর বলা হবে না। যাওয়ার আগে যদি একটা ঘন্টাও একলা কথা বলতে পারতাম। যতদিন ছিল শুধু কষ্টই দিয়েছি ওকে, আর কিছু না, আর কিছু না। এখন ভোরবেলা দরজাটা একটু ফাঁক হলো। খোকা ঘরে ঢুকলো। ঢুকেই ওর স্বভাবসিদ্ধ ভাঁড়ামি শুরু করেছে। এহ, পড়ে পড়ে কান্না, ধিক ধিক, কোথাও তো এলে তুমি নির্মম পথিক। ও বিদায় অভিশাপ থেকে দেবযানীর বক্তব্য আওড়াচ্ছে। ওঠো, মির্জা তোমার একখানা বই চেয়েছে, ওর কাছে নেই। তুমি জানো সে কোথায় গেছে? জানি বই কি, সে রিপন স্ট্রিটে।
সেই অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়িতে? হায় কপাল, ও যে ওদের একেবারে ঘৃণা করে, ওদের ওখানে থাকতে ভালোবাসে না, ওখানকার মেয়েগুলো ভালো না রে। তা যাবে কোথায়? একদিনের মধ্যে তাড়িয়ে দিলে বিদেশে বেচারা যাবে কোথায়? খোকা ভাই, ওরে খোকা রে, কি করি ভাই এখন? চুপ চুপ চুপ। ও মুখে তর্জনী ঠেকিয়ে ভঙ্গিমা করে ঘুরে নিল এক পাক। চারিদিকে স্পাই, আমি পালাবো। শীঘ্র বই বার করো, আমি বারান্দায় দাঁড়াই। আমি বইটা বের করে বারান্দায় এলাম। তখনই আমার মনে হলো ওকে সাবধান করে দিই। বাবা যদি জিজ্ঞাসা করেন তাহলে কিছু যেন স্বীকার না করে। ও তো জানেই না যে অন্যায় কাজ করেছে, তাই বলে ফেলতেও পারে। আমি বইটার পিছনের পাতা খুলে লিখতে গেলাম, আমার হাত কেঁপে গেল, লাইন বেঁকে গেল। আমি একটা মিথ্যা কথাকে প্রেমের মূল্যে অক্ষয় করে দিলাম, সে কথা জানতেও পারলাম না। মির্চা মির্চা মির্চা, I have told my mother that you have kissed me only on my forehead. খোকা ভাই, আমি একটা চিঠিও দেব, নিয়ে যাও, উত্তর নিয়ে এসো। তাড়াতাড়ি করো, মামা টের পেলে এই মুহূর্তে বিদায় করে দেবেন আমাকে। আমি ছোট্ট একটা কাগজ নিয়ে চিঠি লিখতে বসলাম। কি লিখব? কত কিছু লেখার ছিল, মনে পড়ছে না। থাক, দুটোই কথা আছে, খুব জোরের সঙ্গে বলতে হবে। মনে একান্ত বিশ্বাস নিয়ে এ সত্য আমি রাখবই রাখবই। আমি লিখলাম, তোমাকে কখনো ভুলবো না। I shall never forget you, never forget you, never forget you. আর লিখলাম, তোমার জন্য আমি অপেক্ষা করব। I shall wait for you, wait for you. লাইনের পর লাইন একই কথা লিখে কাগজটা ভরিয়ে আমি খোকাকে দিলাম। খোকা, এই চিঠি ওকে দাও, তারপর যা হয় করা যাবে। আমার অনেক চুল এই কদিনে জটা হয়ে গেছে। আমি মাকে ছুঁতে দিইনি, মার সঙ্গে সর্বদা খিটিমিটি করছি। মা সমস্ত সহ্য করছেন। আমি চিঠিটা ওকে দিয়ে ঘরে এসে আবার শুয়ে পড়লাম। আমার দীর্ঘ কেশভার ঝুলিয়ে দিয়ে, চোখের ওপর বাহু ঢাকা দিয়ে আমি প্রতিজ্ঞা করতে লাগলাম, ভুলব না, ভুলব না, ভুলব না। মনের উপর তো বাবার হাত নেই। সেই প্রতিজ্ঞা নিঃশব্দ পদসঞ্চারে আমার অগোচরে নামতে লাগল। পা ফেলে সন্তর্পণে নিচে, বহু নিচে, মনের অতলে, যেখানে বাইরের জগতের যাতায়াত নেই, যেখানে দিন রাত্রি পৌঁছয় না, যেখানে সকাল সন্ধ্যা নেই, যেখানে সূর্য ওঠে না, চন্দ্র তারা জ্বলে না, সেইখানে নেমে গিয়ে মহাযোগনিদ্রায় ঘুমিয়ে পড়ল। তখন কে জানত ৪৩ বছর পরে তার ঘুম ভাঙবে। ২-৩ দিন কেটে গেল, খোকার আর দেখা নেই। শেষটায় একদিন ওকে ধরলাম। কি হলো, আমার বই আর চিঠিটা দিয়েছ? হ্যাঁ। তারপর? তারপর আর কি? তারপর আর কি মানে, ও কিছু বলল না? না তো। না তো? তুমি আজই একবার যাও ভাই, বলো তাকে আমি উত্তর চাই। সে তো ওখানে নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাড়িতে বললে ও সেখানে নেই। হোমা, সে কি কথা, এতদিন আমায় বলনি কেন? বললে তুমি কি করবে? ও যদি জলেই ঝাঁপ দেয়, তোমার কিছু করবার আছে? ও খোকা ভাই, তুমি কিছু করো লক্ষ্মীটি, তোমার পায়ে ধরছি, ওর খবরটা আমাকে এনে দাও। আচ্ছা আচ্ছা। খোকা পালিয়ে গেল। সকাল হচ্ছে, রাত্রি আসছে, কি অমোঘ নিয়মে চাকা ঘুরছে। সেই ঘূর্ণমান চক্র আমাদের ভিতরে সুখ দুঃখ, শোক আনন্দকে পরিশ্রুত করে এক ভাবকে অন্য ভাবে পরিণত করছে। মা বলেন, শোকের দাহ থাকে প্রথম ৩ দিন, তখন আগুনে পোড়ায়, তারপর আস্তে আস্তে কমে আসে। মাতা পুত্র শোক ভোলে, বিধবা উঠে দাঁড়ায়। ক্ষয় হচ্ছে প্রতিদিন, আবার ক্ষতিপূরণও হচ্ছে। সবাই জানে এ কথা, কানে শুনে কিংবা বইয়ে পড়ে। সে জানা জানাই নয়। এই দুঃখ দহন আমাকে শেখাচ্ছে কি করে সত্যকে জানতে হয়। আমি ভেবেছিলাম চুল কেটে ফেলবো, পারিনি। এখন আর ইচ্ছেও নেই। আমার অন্য মন বলছে, চুল কেটে কি হবে, বিশ্রী দেখাবে, এটাই তো জীবন লিপ্সা।
আমি তা জানি। মা আমার কাছে বসে নানা গল্প করছেন। কাকা কিরকম খারাপ ব্যবহার শুরু করেছে, ওরা অন্য বাড়িতে চলে যাবে, বউটি সুবিধের নয়, বাপের বাড়ি গিয়ে বাবার নামে মার নামে লাগাচ্ছে, আমার নামেও। আমি কিছু শুনছি না, বালিশে মুখ গুজে শুয়ে আছি। এসব কথা শুনে কি হবে? এরা যা খুশি করুক, এ সংসার আমার কাছে নিতান্ত পর হয়ে গেছে। মা আঙুল চালিয়ে চালিয়ে আমার চুলের জট ছাড়িয়ে দিয়েছেন, চুলে বিনুনি করে দিয়েছেন। মা আস্তে আস্তে বলছেন, রূপ, দুঃখ পাওয়াটারও দাম আছে, সব জ্ঞানী গুণীরাই তাই বলে গেছেন। তুমি ভগবানকে ডাকো, তিনিই তোমার মন ঠিক করে দেবেন, শান্ত করে দেবেন। দুঃখ পেলেই তবে মানুষ তার শরণাগত হয়, উনি তো হয় না। বান খেয়ে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে। মা ঘরের আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন। গানের কলিগুলি ঘুরে ফিরে মনের মধ্যে আসছে, কিন্তু আমার আচ্ছন্ন আবিষ্ট মনে তার অর্থবোধ হচ্ছে না। আরামে যার আঘাত ঢাকা কলঙ্ক যার সুগন্ধ, কলঙ্ক যার সুগন্ধ, আমার কলঙ্ক হয়েছে নিশ্চয়। পাশের বাড়ির বৈদ্যনাথবাবু বলেছেন, এসব বড় ঘরের কীর্তি, বাড়ির মধ্যে একটা খ্রিস্টান ছোড়াকে রেখে ঢলাঢলি ব্যাপার। বাবা ভীষণ রেগে গেছেন, এবারই আমরা ছেড়ে দেব, এই অসভ্য পাড়ায় আর থেকে দরকার নেই, সবাই নিন্দা করছে। আমার আচ্ছন্ন মন অদ্ভুত তন্দ্রায় জড়িয়ে আসছে। কলঙ্ক যার সুগন্ধ, ধরে তোমার চরণকে, দেহি পদপল্লবম, দেহি মুখ কমল মধুপানম। ধরে তোমার চরণকে, ধরে তোমার চরণকে। গানের কলিগুলি পিনাকির হাতের পিনাক হয়ে গেছে, সোজা এসে আমার মাথার মধ্যে লাগছে তার টঙ্কার। ঝন ঝন তোমার চরণকে। আমি বিছানায় গড়াগড়ি দিচ্ছি, হঠাৎ আমি খাট থেকে পড়ে গেলাম। সেদিন যখন আমার জ্ঞান ফিরে এলো, ঘরের মধ্যে সবাইকে দেখলাম, বাবাকেও। মির্জা চলে যাওয়ার পর এই আমার বাবার সঙ্গে সামনাসামনি দেখা। বাবা মাকে বলছেন, দুধের সঙ্গে একটু ব্র্যান্ডি খাইয়ে দাও, কালকে শ্যামাদাস কবিরাজকে ডাকো। কাকা কতগুলো কড়া কড়া কথা বলে ঘর থেকে চলে গেল। এই প্রথম আমি তাকে বাবার সামনে উদ্ধত হতে দেখলাম। আমার কাকার উপর রাগ হচ্ছে। স্পর্ধা দেখো, বাবাকে ওরকম বলবে? বাবা ওকে মানুষ করেছেন না? আমি নির্বাক তাকিয়ে আছি। ঘরে দুটো আলো জ্বলছে, কিন্তু মানুষগুলো যেন অন্ধকারে ছায়ামূর্তি, এমনকি বাবাও। বাবার ছায়াটা আমার বইয়ের তাকের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা খুঁজে খুঁজে বই বার করছেন। প্রথম বইটা একটা জাপানি রূপকথার বই, উজ্জ্বল নীল কাপড়ে বাঁধানো, তার উপর সোনালি রঙের ছাপ দেওয়া একটা অদ্ভুত জানোয়ারের ছবি। বাবা আস্তে আস্তে পাতা খুলে উপহারের পৃষ্ঠা ছিঁড়ে ফেললেন। ওই বই ও আমাকে দিয়েছিল। তারপর হাঙ্গার বইটার থেকেও ছিঁড়লেন। একটা একটা করে বই বের করছেন আর উপহারের পৃষ্ঠা ছিঁড়ে ফেলছেন। গ্যাটির জীবনীখানা বের করে উপহারের লেখাটা খুঁজে পেলেন না। ওটা প্রথম পাতাতেই ছিল, মলাটের সঙ্গে লেগে রইল। ওইটুকুই ওর হাতের লেখা এবং একমাত্র চিহ্ন সারা জীবন আমার সঙ্গে আছে, আর কিছু নয়, একখানা ছবি পর্যন্ত নয়। বাবা আস্তে আস্তে কাগজগুলো কুচি কুচি করে জানালা দিয়ে নিচে ফেলে দিলেন। অন্য বাড়ি হলে হয়তো বইগুলোই নষ্ট করা হতো, এ বাড়িতে তা হতে পারে না। এ বাড়িতেও চেঙ্গিস খাঁ আছেন, কিন্তু তিনি বই নষ্ট করতে পারেন না। মানুষ পোড়াতে পারেন, কিন্তু বই নয়। বই তাঁর ঈশ্বর। মধুপুরে বাবার বন্ধু সপরিবারে যাচ্ছেন পূজার ছুটিতে। আমাদেরও হাওয়া বদলানো দরকার। বাবা বলছেন, নূতন জায়গায় গেলে শরীর মন ভালো হবে। মন কিন্তু আমার ক্রমে খারাপ হচ্ছে। অন্য সব কারণ ছাপিয়ে একটা কথা তীক্ষ্ণ ছুরির ধারের মতো আমার বুকের ভিতরটা খুঁচিয়ে দগদগে করে ফেলেছে। একবার যদি ওকে জিজ্ঞাসা করতে পারতাম, চিঠির উত্তর দাও না কেন, কিন্তু কি করে হবে? কে আমাকে রিপন স্ট্রিটে নিয়ে যাবে? আমি কলকাতার রাস্তা চিনি না যে তা নয়, কিন্তু একা বেরোনো তো অসম্ভব এবং বিপজ্জনক।
একলা কলকাতার রাস্তায় আমি কখনো হাঁটিনি। ড্রাইভারটাকে পাঠানো যায়, কিন্তু ওই লোকটাকে ভালো লাগছে না। ওর চোখ দুটো সাপদের মতো। ও আমাদের লক্ষ্য করে, ওকে তাই আমার ভয় করে। খোকা তো আর আসেই না। আমরা যেদিন মধুপুরে যাব সেদিন সে এলো। আমাদের সঙ্গে স্টেশনে যাবে, জিনিসপত্র তুলতে সাহায্য করবে। আমি ওকে একটু একা পেয়ে জিজ্ঞাসা করলাম, খোকা তুমি আর আসো না কেন ভাই? অন্তত তোমার সঙ্গে একটু ওর কথা তো বলতে পারি। খোকা নীরব। কেন আসো না বলো না। আমি তোমার এত কষ্ট দেখতে পারি না রু। মানুষের তো সহ্য শক্তির একটা সীমা আছে। কিন্তু তোমার সঙ্গে একটু কথা বলতে পারলে আমার কষ্ট তো কমই। ও কি করছে এখন? ও তো এখানে নেই, হিমালয়ে চলে গেছে। হিমালয়? দার্জিলিং এ বলো? না না, হিমালয়ে, দার্জিলিংয়ে নয়, ঋষিকেশ। ও সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাসী হয়েছে? সে আবার কি? সন্ন্যাসী হওয়া কাকে বলে? তাই জন্যে কি চিঠির উত্তর দিচ্ছে না? ট্রেনে উঠে আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। এই অদ্ভুত খবরটার মাথা মুন্ডু বুঝতে পারছি না। কোথায় আমায় চিঠি লিখবে, একটা পরামর্শ করবে, তা না হিমালয় চলে গেল। আমি কাঁদছি। বাবা মা দুজনেই বুঝতে পারছেন আমি কাঁদছি। নিজেরা আস্তে আস্তে কথা বলছেন, ভাই বোনেদের খাওয়াচ্ছেন, শোয়াচ্ছেন। অবশ্য এসব কাজ মা একলাই করছেন। বাবা তো একেবারে শিশু, জীবনে বোধহয় নিজে এক গ্লাস জলও গড়িয়ে খাননি। কাঁদতে কাঁদতে আস্তে আস্তে আমার চোখের জল শুকিয়ে গেছে, যন্ত্রণা কমে এসেছে। দুঃখ দহনের একটা অলৌকিক তৃপ্তি আছে, তা আমার মনকে ঘুম পাড়িয়ে ফেলছে। আমি সেই স্তিমিত জগতে হঠাৎ শুনতে পেলাম বাবা মাকে বলছেন, ওর দিকে জানালাগুলো বন্ধ করে দাও, যদি লাফ দিয়ে পড়ে। তখন জানালার রেলিং থাকতো না। আমি মনে মনে ভাবছি, অমন কাজ কখনো করব না। জীবন সুন্দর, দুঃখ সুন্দর। এই জীবন আলোর মতো জ্বলবে। বিরহা নলে জালোরে তারে জালো। এইবার এই গানটার অর্থ বুঝতে পেরেছি। মধুপুরে বাড়িটা সুন্দর, চারদিকে খোলা প্রকৃতি। এখানে এসে শরীর জুড়িয়ে যাচ্ছে। ওরও হয়তো হিমালয় গিয়ে ভালোই লাগছে। প্রকৃতি আমাদের সেবা করে নিঃশব্দে। প্রকৃতি মার মতো। আমার সঙ্গে মাও আছেন, ওর কেউ নেই, ও একেবারে একা। একদিন পুকুরে ঘাটে বসে মা আমাকে আস্তে আস্তে বললেন, মনটাকে ঠিক করে নাও রু, ওর সঙ্গে তোমার আর কোনো দিনও দেখা হবে না। কেন মা, কেন মা? তোমার নিষ্ঠুর বাবা ওকে দিয়ে ভীষণ করে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমি তো মিশনারিদের স্কুলে পড়েছি, নানদের ভাও নেবার কথা শুনেছি। আমার তাই হাসি পেল। ও প্রতিজ্ঞা রাখবে কেন? ও কি নান নাকি? কিন্তু কোনোদিনও দেখা হবে না, কথাটা মনের ভিতর ঘুরতেই লাগলো একটা দীর্ঘশ্বাসকে পাক দিয়ে দিয়ে, যার নাম হাহাকার। আমরা মধুপুরে থাকতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গল্প খুব হতো। সম্ভবত সেই সময় ঘটনাটা ঘটল। তাছাড়া যাদের বাড়িতে ছিলাম তারা এবং আমরাও ওই ঘটনাটার স্থানটির সঙ্গে এবং পাত্রদের সঙ্গে বিশেষ পরিচিত। যে পাহাড়তলিতে যুদ্ধটা হলো সে আমাদের চেনা জায়গা। ওইসব ছেলেরা আমাদের বয়সী, তাই তাদের এই অসম সাহসে আমরা গর্বিত। বাবা যখন বলতে লাগলেন এরকম পাগলামির কোনো অর্থ হয় না, তখন আমরা খুব তর্ক করলাম। এর ফলাফলে স্বাধীনতা কতটা এগোবে তা কে জানে। কিন্তু ওরা নিজেরা তো এগোলো। এত বড় একটা কাজ করাই কি কম কথা? আমি ভাবছি, এরকম একটা বড় কাজের মধ্যে যদি আমি যেতে পারতাম, তাহলে আমার দুঃখটা নিশ্চয়ই চলে যেত। কিন্তু আমার যে কোনো উপায় নেই, নিজের কোনো পথ খুঁজে নেবার। ওরা দেশকে স্বাধীন করতে চায়, মানুষকে স্বাধীন করবে কে? আমাকে, আমার মাকে? পুকুরের ধারে বসে আমি ভাবতাম, যদি কোনোদিন সুযোগ পাই, এই সমাজের সব সংকীর্ণ নিয়মগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি না হয় ছোট, মার পরাধীনতাই আমার খারাপ লাগছে বেশি। নিজের মেয়ের সম্বন্ধে তার কোনো অধিকার নেই। আমি জানি মার কতটা খারাপ লেগেছে।
মা এই প্রেমকে সম্মান করছেন, কিন্তু তার উপায় নেই। আমি যখন 1930 সালের কথা ভাবি, তখন জানি বলেই ওই বিশেষ বছরটা চিহ্নিত করতে পারি, নইলে আমার অনুভূতিতে সাল তারিখ নেই। দিন বছর মাস সব অর্থহীন। আকাশে যেমন দিক চিহ্ন নেই, সীমাবদ্ধ পৃথিবীকে দিয়েই দিকের অর্থ বুঝতে হয়, তেমনি মহাকালে প্রবিষ্ট যেসব অনুভূতি, তারও সন তারিখ সকাল সন্ধ্যা নেই। তার বিপুল ব্যাপ্তি নিয়ে সে তখন ক্ষণকালিক উপস্থিতিকে অতিক্রম করে যায়। তখন দূরেও যা, কাছেও তা, চলাও যা, না চলাও তাই। তদ্দূরে তদন্তিকে, তদেই জ্যোতি, তন্নই জ্যোতি। আমি তাই ঠিক বলতে পারবো না সেটা কবে এবং কোন দিন, মধুপুরে যাওয়ার আগে কি পরে, কারণ আমি যেন একটা পড়া বইয়ের পাতা উল্টাতে গিয়ে যে ঘটনাটা পাতার ডান দিকে দেখব ভেবেছিলাম, সেটা বাঁয়ে দেখেছি। এরকম তো হয়। আমার ঘরে আমি শুয়ে আছি, মা বসে বসে গল্প করছেন। গল্পের বিষয়বস্তু বাবার অসুখ। বাবার অসুখটা যে কত সাংঘাতিক তাই বলে মা আমার মনটাকে তার প্রতি অনুকূল করতে চাইছেন। বাবার প্রতি আমার শ্রদ্ধা একটুও কমেনি, ভালোবাসা তো নয়। তবু বাবার অসুখ নিয়ে মা এত ব্যস্ত, কিন্তু মার অসুখ হলে বাবাও গ্রাহ্য করেন না, মাও না। এটা কি রকম? কাজেই আমি মার কথায় সায় দিচ্ছি না। মা আমার বিমুখ মনের ভাব বুঝতে পেরে বিপন্ন বোধ করছেন। এমন সময় বাবার পায়ের শব্দ শোনা গেল। তিনি দরজার কাছে এসে দাঁড়ালেন। বাবার চোখ খুব বড় বড়, খড়গোনাশা, রং উজ্জ্বল তাম্রবর্ণ। রাগ হলে তা লাল হয়ে যায় আরো বেশি। এখন বাবার মুখ লাল। এরকম করে পড়ে পড়ে কাঁদলেই চলবে? পরীক্ষা দেওয়া হবে না? ছুটকি পর্যন্ত পরীক্ষা দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, এত শোকের হয়েছেটা কি? বাবা খুব জোরে জোরে বকছেন, রীতিমতো চিৎকার করে। মা তাড়াতাড়ি উঠে গেলেন, দরজার কাছ থেকে বাবাকে সরিয়ে বন্ধ দরজার দিকে নিয়ে গেলেন। ও দরজাটাও বন্ধ নয়, একটু ফাঁক আছে। আমি সব শুনতে পাচ্ছি, কারণ আমি উৎকর্ণ। মা বলছেন, সবকিছু নিয়ে কি জবরদস্তি করা যায়? নিষ্ঠুরতার একটা সীমা আছে। তাই বলে এরকম করে আমাদের চোখের সামনে জীবনটা নষ্ট করবে? পরীক্ষা দেবে না? পরীক্ষা দেওয়াটা যদি অত দরকার মনে করো, তবে স্কুল ছাড়ালে কেন? এবছরেই হয়ে যেত পরীক্ষা। বাহ, স্কুলে পড়াশোনা হয় নাকি? স্কুলে গেলেও এত সাহিত্য পড়তে পারতো, সমস্ত রবীন্দ্র কাব্যর মুখস্থ। MA ক্লাসের ছেলেরাও অত পড়েনি, এত কবিতা লিখতে পারতো। হোমওয়ার্ক দেন মাস্টারনিরা, হোমওয়ার্ক লাল কালি দিয়ে গুড ব্যাড পশ্যডিম্ব। তাহলে তো হয়েছেই, পড়াশোনা তো করেছে, পরীক্ষা না হয় পরেই দেবে। না না, তা হয় না, পরীক্ষা দিতে হবে। বাহ, আমার মেয়ে পাশ করবে না? কি যে সর্বনাশ হয়ে গেল! কিছু হবে না। এত করে আমি ওকে তৈরি করছিলাম, সব আমার নষ্ট হয়ে গেল। ও আর কবিতা লিখবে না, পড়াশোনা করবে না, আমার আশা ভরসা সম্পূর্ণ নির্মূল। তাহলে দেখে শুনে একটা বিয়েই দিয়ে দাও। বাবা হাহাকার করে উঠলেন। মা যেন ছোট শিশুকে সান্ত্বনা দিচ্ছেন। আমায় একটু সময় দাও লক্ষ্মীটি, একটু সময় লাগবে। তোমার সব যেমন ছিল আমি তেমনই করে দেব। তুমি তো ঠিকভাবে চলছো না। তুমি ওর মনটাকে বিমুখ করো। মেয়েকে বলো ওরা ইউরোপের নাগরিক, ওরা মৃগয়া পটু। তা আমি কিছুতেই পারবো না। বেচারা পরের ছেলে সন্ন্যাসী হয়ে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কিছু করতে না পারি অপবাদ দিতে পারবো না। ওকে একথা বললে তার কি ক্ষতি হবে? সে তো টেরও পাবে না। তার সঙ্গে কি আমি খারাপ ব্যবহার করতে বলছি? যুদ্ধ জিততে হলে বুদ্ধির ব্যবহার করো, খালি ভাবালুতায় হবে। নাথিং ইজ রং ইন লাভ অ্যান্ড ওয়ার। আমার সে মত নয়। মন্দ যা তা মন্দই, বিবেকের বিরুদ্ধে আমার বুদ্ধি বড় হবে না। মা বাবার সঙ্গে কঠিন তর্ক করছেন। মা সব সময় তা করেন। মার নিজস্ব মত আছে, কিন্তু তা প্রয়োগ করতে পারেন না। স্নেহের কাছে পরাভূত হয়ে যান। মা বাবার তর্ক শুনছে, কিন্তু কি আশ্চর্য, আমার যন্ত্রণাবিদ্ধ মন বাবার কথাই গ্রহণ করেছে। মৃগয়া ঠিকই বটে, নইলে চিঠির উত্তর দিল না কেন? আমাকে জানালো না কেন আমি কি করব? ও তো পুরুষ মানুষ, আমার চেয়ে বড়। ও যদি না বলে
কে আমার পথ ঠিক করে দেবে? তার মানে ও চায় না আমাকে আর। খেলা শেষ হয়ে গেছে। মৃগয়া। আজকের মতো শেষ করলাম ন হন্যতে উপন্যাসটি। কেমন লাগছে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক তো করবেনই। আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসই চ্যানেল থেকে শুনে দেখবেন। যদি আমার পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে কাইন্ডলি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।